স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি শোভন রাহমিন দিশা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। নিষেধের আওতায় যেগুলো ছিল সবগুলোই আমাদের এই প্রক্রিয়া যাইতো, আমরা এই রপ্তানি থেকে এখন বঞ্চিত হচ্ছি। দশ নামাতে আমাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ভারতীয় স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রেডিমেড গার্মেন্টস, ফলসহ ফলের রসযুক্ত কার্বোনেটেড ড্রিঙ্কস, প্রসেসড ফুড, তুলা এবং তুলা থেকে তৈরি সুতার বর্জ্য, প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি উপকরণ এবং কাঠের আসবাব। এসব নিত্য প্রয়োজনীয় পণ্য স্থলবন্দর দিয়ে আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। যদিও বাংলাদেশের পণ্য আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে এসব পণ্য শুধুমাত্র কলকাতা এবং মুম্বাইয়ের সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। এসব নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্তের ফলে পেট্রোপোল এবং গোজাডাঙ্গা স্থলবন্দরে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। এই দুই স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় 30টিরও বেশি ট্রাক পণ্য বোঝাই করে ভারতে আসতো। এর মধ্যে পেট্রোপোল স্থলবন্দর দিয়ে 15টির বেশি ট্রাক ভারতে আসতো, যা এখন প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে। এতে ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি স্থলবন্দরে আটকে গেছে পণ্য, বিপাকে ব্যবসায়ীরা। এ নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন লালমনিরহাট থেকে বুড়িমারি স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং যশোর থেকে যশোর চেম্বার অফ কমার্সের সেক্রেটারি তানজিরুল ইসলাম সোহান। আপনাদের দুজনকে আমাদের আজকের মানচিত্রে স্বাগত জানাতে চাই। প্রথমে আমি চলে যেতে চাই রাশেদুল ইসলাম আপনার কাছে। জনাব রাশেদুল, আপনার কাছে প্রথমে আমি যে প্রশ্নটি করতে চাই যে বাংলাদেশের স্থলবন্দরে ভারতের নিষেধাজ্ঞা কি প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশের বাজারে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে প্রভাব পড়তেছে বলতে এটা বুড়িমারি স্থলবন্দরে যে সমস্ত পণ্য যায় এর মধ্যে রয়েছে আমাদের যে প্রাণ গ্রুপের সজীব গ্রুপ, তারপর হচ্ছে আকিস গ্রুপের যে কার্বোনেটেড বেভারেজ, আবার পানীয় ফ্রুটসের জাতীয় পানীয়, তারপরে হচ্ছে চিপস, খাদ্যদ্রব্য, এই ধরনের মালামাল। তো ভারত থেকে যখন আমাদের কাছে যদিও অফিসিয়ালি কোনো ধরনের চিঠি আমরা পাইনি, তবে এটা হতে পারে সরকারের কোনো একটা পলিসি বা বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের কোনো একটা পলিসি। কিন্তু আমাদের কাস্টমসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্থলবন্দরে এই পণ্যগুলো আগে যেভাবে রপ্তানি হতো, কিন্তু বর্তমানে ভারতের যে নিষেধাজ্ঞার পরে এই তথ্যগুলো যখন সিএনডিএফ এজেন্টরা পায়, পরবর্তীতে আমরা আনঅফিসিয়ালি এটা জানতে পারি। অফিসিয়ালি কোনো তথ্য আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি, বাট আপাতত ওই ধরনের যে সমস্ত পণ্য নিত্য প্রয়োজনীয় যেগুলো ইন্ডিয়ার মধ্যে ঢুকতো সেগুলো এখন আর যাচ্ছে না বা রপ্তানিকারকরা রপ্তানি করছে না। জি, আপনি কি কি প্রভাব পড়তে যাচ্ছে এই বিষয়ে কথা বলছিলাম। আসলে শুধুমাত্র বাজারের ওপরে প্রভাব পড়ছে না, এটার পাশাপাশি কিন্তু স্থলবন্দরের সাথে যুক্ত পোর্টার, লরি চালক এবং বিভিন্ন লজিস্টিক কোম্পানি ছাড়াও শ্রমিক এবং ব্যবসায়ীদের ওপর বড় প্রভাব পড়তে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে কি করণীয়? সেক্ষেত্রে হচ্ছে যে প্রভাব ওইভাবে সরকারের রাজস্বের তেমন কোনো প্রভাব পড়ছে না, বাট ওই যে শ্রমিকদের হয়তো তাদের দিনমজুরের যে সমস্ত বিষয় আছে যেগুলো ওনারা এই ট্রাকের মধ্যে এখান থেকে স্থলবন্দর দিয়ে বিদেশে রপ্তানি করে ভারতের দিকে, তো সেক্ষেত্রে তাদের একটু জীবনমান চলার পথে একটু বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রতিদিন যতগুলো ট্রাক বিভিন্ন বন্দর দিয়ে যেত, পণ্য রপ্তানি হতো, সেই ব্যবসায়ীরা এবং ওই যে ট্রাক দিনমজুররা ওরা একটু সামান্য একটু মানে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছে আর কি।
জি রাশেদুল, আপনার সাথে কথা বলছিলাম। এবার আমরা চলে যাব আমাদের আরেকজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, যশোর চেম্বার অফ কমার্সের সেক্রেটারি তানজিরুল ইসলাম সোহান। জনাব তানজিরুল, আমরা রাশেদুল ইসলামের সাথে কথা বলছিলাম, উনি বেশ কিছু প্রভাবের কথা আমাদেরকে বলছিলেন যে কি ধরনের বাজারে কি ধরনের প্রভাব পড়তে যাচ্ছে। আমি একটু বড় ইয়ের দিকে যেতে চাই যে দুই দেশের বাজার ছাড়াও কিন্তু অর্থনীতি এবং রাজনীতির দিকেও একটা বড় প্রভাব পড়তে যাচ্ছে। রাজনীতিতে, দুই দেশের রাজনীতিতে প্রভাবটা কেমন? আপনি জানেন যে এই ভারত যখন বাংলাদেশের 7টি পণ্য আমদানিতে তার নিষেধাজ্ঞা দিয়েছে, তার আগেই কিন্তু কলকাতা থেকে যে ট্রান্সশিপমেন্ট যেটা হতো আমাদের গার্মেন্টস পণ্যের, সেটাও কিন্তু ভারত তার আগে নিষেধাজ্ঞা দিয়েছিল। এবং তার পরবর্তীতে কিন্তু আমাদের রাজনীতি, আমাদের রাজস্ব বোর্ড ভারত থেকে যে বন্ডেড সুতা আমদানি হতো স্থল বন্দর দিয়ে, সেটাও কিন্তু আমাদের রাজস্ব বোর্ড সেটা স্থল বন্দর থেকে আমাদের দেশে বন্ডেড সুতা আমদানিতে আমাদের দেশে এটা নিষেধাজ্ঞা দেয়। তার পরবর্তীতেই কিন্তু ভারত আবার তাদের 7টি পণ্যের পরে বাংলাদেশ থেকে যে 7টি পণ্য রপ্তানি হতো তার উপর নিষেধাজ্ঞা দেয়, যার মধ্যে ছিল গার্মেন্টস সামগ্রী, খাদ্যদ্রব্য এই ধরনের এবং কিছু ফল এবং ফলের রস। যেটা আমাদের, আপনি জানেন যে আমাদের এখানে ভারতে যে বাংলাদেশে থেকে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় ভারত বাংলাদেশের স্থলবন্দর, বাংলাদেশের সীমান্তে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে কিন্তু ভারতের উপর বাংলাদেশের বাণিজ্যতা ঘটে থাকে এবং বাংলাদেশের যে রপ্তানি বাণিজ্য স্থলবন্দরে হয়ে থাকে, যেটা রপ্তানি ভারত বাংলাদেশে যেটা হয়ে থাকে স্থলবন্দর দিয়ে কিন্তু 80% পণ্য রপ্তানি এবং আমদানি হয়ে থাকে। তা ভারতের সাথে ভৌগোলিক অবস্থানে আমরাও সুবিধাজনক অবস্থানে থাকি, ভারতও সুবিধাজনক অবস্থানে থাকে আমদানি রপ্তানি। কিন্তু আমরা আসলে ব্যবসায়ীরা যেটা অনুধাবন করছি যে এই বিগত দিন আর বিগত 5 আগস্টের পরের থেকে আমাদের যে রাজনীতিতে যেটা ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য ভালোই হচ্ছিল, কিন্তু কি কারণে ভারতও তাদের রাজনৈতিকভাবে ব্যবসায়িক ক্ষেত্রে এক একটার পর একটা নিষেধাজ্ঞা দিচ্ছে এবং বাংলাদেশের পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা আসছে, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু দুটো দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশ ছোট, আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা সুতরাং ব্যবসায়িক রাজনীতির সাথে যুক্ত থাকতে গেলে, ব্যবসায়িক দিক থেকে ক্ষতি গেলে রাজনৈতিক প্রভাবটা কতটুকু পড়বে এটা আমরা বুঝতে পারছি না। তবে আমরা আশা করছি যে ব্যবসায়িক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হলে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হব। আমরা চাই যে এটাই আসলে আলাপ আলোচনার মাধ্যমে দুই দেশেই ব্যবসায়িক বাণিজ্য ঘাটতি এবং বাণিজ্য বিরোধটা তারা মিটিয়ে ফেলবে। জি জনাব তানজিরুল, দুই দেশের রাজনীতির যে সম্পর্ক তলানিতে অবস্থান করছে তারই একটা প্রভাব বলা যায় যে এক দেশের প্রতি আরেক দেশের এই ধরনের নিষেধাজ্ঞা। আপনার কি মনে হচ্ছে এই ধরনের নিষেধাজ্ঞার কি এখানেই থেমে যাবে নাকি আরো নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে বাংলাদেশের উপরে? আমরা তো আসলে উৎকণ্ঠিত, আমরা আসলে উদ্বিগ্ন। এই ধরনের হঠাৎ করে এই নিষেধাজ্ঞাগুলো একের পর এক, ভারত এক নিষেধাজ্ঞা দিচ্ছে, বাংলাদেশ এক নিষেধাজ্ঞা দিচ্ছে, পরবর্তীতে আরো নিষেধাজ্ঞা আসতে পারে। আমরা এটা ব্যবসায়ীরা মনে করছি এটা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশের সম্পর্ক এবং ব্যবসায়িকভাবে দুই দেশের মধ্যে সম্পর্কটা নষ্ট হচ্ছে এবং আমরা আসলে উদ্বিগ্ন এই দিক থেকে ব্যবসায়ীরা। জি তানজিরুল, এই যে আপনি উদ্বিগ্নের কথা বললেন যে ব্যবসায়ীরা আরো নিষেধাজ্ঞা আসতে পারে এই জন্য আপনারা উদ্বিগ্ন, সেক্ষেত্রে আপনাদের আসলে আপনাদের করণীয় কি? এই ধরনের নিষেধাজ্ঞা আসলে আপনাদের কি কোনো প্রস্তুতি আছে যে আরো যদি নিষেধাজ্ঞা আসলে তাহলে আমরা এই ধরনের পদক্ষেপ নেব? আমরা আসলে দেখেন, আমি আগেই বলেছি যে ভারতের সাথে আমাদের ভৌগোলিক অবস্থান থেকে আমাদের সীমান্তের বেশিরভাগই কিন্তু ভারতের সাথে এবং স্থল বন্দর এবং এগুলো আমরা সুবিধাজনক ভাবেই কিন্তু ভারতের সাথে আছি এবং ভারতের সাথে আমাদের বিজনেসটা আমাদের উপরে রাখতে হবে। আমি উদ্বিগ্ন এই কারণে বলছি, হঠাৎ করে একটার পর একটা নিষেধাজ্ঞা আসছে। আজকে ভারত একটা নিষেধাজ্ঞা দিচ্ছে, বাংলাদেশেও একটা নিষেধাজ্ঞা দিচ্ছে সুতার পরে। আমরা পণ্য আমদানিতে কিছু এই জন্য আমরা যে বাংলাদেশে আমাদের নির্বাসিত আমাদের এই যে আমাদের প্রধান পণ্য রপ্তানি যেটা গার্মেন্টস শিল্প, 158 কোটি ডলার বাংলাদেশ থেকে ভারতের সঙ্গে বাণিজ্য হয়ে থাকে। তার মানে 50 কোটি ডলার কিন্তু আপনার গার্মেন্টস শিল্প। আমরা আমাদের সম্পূর্ণটা আমরা গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল। সেই গার্মেন্ট অনেকগুলো কারণে গার্মেন্টস আমরা স্থল বন্দর দিয়ে কেন আমরা পণ্য রপ্তানি করি বা আমদানি করি,
অনেকগুলো কারণ আছে, যার একটা কারণ হচ্ছে এটা সময় এবং টাকা সব দিক দিয়ে সাশ্রয়। এই কারণে আমরা কিন্তু এই পথটা স্থলবন্দরের সুবিধাটা কিন্তু এইটাকে আমরা আসলে এই সুবিধাটাই আমরা চাই, আমরা এই সম্পর্কটা আমরা রাখতে চাই। আমরা চাই এই রাজনৈতিক কোনো বিরোধের জন্য না জড়ায়, এবং রাজনৈতিকভাবে বিরোধে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবো। এটা আসলে সকলের জন্য, দুই দেশের জন্য ক্ষতিগ্রস্ত। আমাদের যে বাজার জি জনাব তানজিরুল, আপনার কথা শুনছিলাম। আমরা আসলে চাই না এই ধরনের নিষেধাজ্ঞা আসুক। আপনাদের কাছে আবারও ফিরবো, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি স্থলবন্দরে আটকে গেছে পণ্য, বিপাকে ব্যবসায়ীরা এই বিষয়ে। আমাদের সাথে আছেন লালমনিরহাট থেকে বুড়িমারি স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশিদুল ইসলাম এবং যশোর থেকে যশোর চেম্বার অফ কমার্সের সেক্রেটারি তানজিরুল ইসলাম সোহান। আমাদের অতিথি, আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পরে যুক্ত থাকার জন্য। প্রথমে আবারও চলে যাব রাশিদুল ইসলাম আপনার কাছে। জনাব রাশিদুল, এই যে সংকট তৈরি হচ্ছে, আপনি জানেন যে বিভিন্ন পণ্যের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, এসব পণ্যের মধ্যে কিন্তু পচনশীল পণ্য আছে এবং মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এগুলো আর ব্যবহার করা যাবে না, এরকম পণ্য আছে। তো সেক্ষেত্রে এই যে আমাদের আপৎকালীন এই যে সময়, এই সময়টুকু উত্তরণের জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি? জি ধন্যবাদ আপনাকে। সমস্যা হচ্ছে যে এই বিষয়টা, যে সমস্ত খাদ্যদ্রব্য আছে এদের মধ্যে কিছু পচনশীল আছে, কিছু আবার ডেট অফ এক্সপায়ারি দেওয়া আছে। তো যেগুলো এগুলো ব্যবসায়ীরা তাদের মধ্যে তারা নিজেরাই এটা ফিক্সড করে নেবে। এটা কাস্টমসের বিষয় না যে এরকম তাদের পণ্য বাইরে আছে না কোথায় আছে বা গাড়িতে আছে বা কাভার্ড ভ্যানে আছে, এগুলো বিষয় তো আমরা ওইভাবে কাস্টমসের ওই তদারকি করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে এটা এক্সপোর্টার এবং ইম্পোর্টারের মধ্যে একটা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, সেটা তাদের মধ্যে আলোচনার মাধ্যমে যদি তারা এক্সপোর্ট করতে না পারে সেগুলো তারা আবার ব্যাক করে তাদের ওয়্যার হাউসে সেগুলো নিতে পারবে এবং দেশীয়ভাবে সেগুলো বাজারজাত করার ব্যবস্থা তারা নিতে পারে। এটা ব্যবসায়ীদের ক্ষেত্রে। আর আমাদের কাস্টমসের যে পার্ট, সেটা হচ্ছে যে বন্দরে যখন যে গাড়িগুলো আসবে এক্সপোর্টের, সেগুলো এখানে বন্দরে এন্ট্রি হলে দেন ওই এক্সপোর্টাররা সিএনডএফ এজেন্টদের মাধ্যমে আমাদের কাছে পেপারস সাবমিট করে, সেগুলোর ভিত্তিতে আমরা ব্যবস্থা নিই। এই হচ্ছে আমাদের কার্যক্রম। আর হচ্ছে যে খাদ্যদ্রব্যগুলো যদি এইরকম পর্যায়ে থাকে তাহলে সেগুলো এক্সপোর্টাররা তারা তাদের পুনরায় ব্যাক করে তাদের ওয়্যার হাউসে তারা নিতে পারে। জি রাশিদুল, আপনাকে ধন্যবাদ। জনাব তানজিরুল, আপনার কাছেও আমি একই বিষয় আসলে জানতে চাইবো, যেহেতু উনি রাজস্ব বিভাগে আছেন এবং আপনি একজন ব্যবসায়ী। সেক্ষেত্রে আপনার মুখ থেকে আমি শুনতে চাইবো যে এই যে সংকটটা তৈরি হয়েছে, যে পচনশীল দ্রব্য যেগুলো আছে, তারপর মেয়াদ উত্তীর্ণ যে খাবারগুলো আছে, সেগুলো আসলে আটকে রাখার উপায়গুলো কি, এবং আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে সংকট তৈরি হয়েছে, এটা স্থায়ী সমাধানটা আসলে কি? আপনি আপনি সঠিক কথাটা বলেছেন এক্স্যাক্টলি। যেটা হচ্ছে যে খাদ্যদ্রব্য যে পচনশীল দ্রব্য রয়েছে, এটা একটা ম্যানুফ্যাকচার ডেট থাকে। এই ম্যানুফ্যাকচার ডেটটা কিন্তু এটা যত দেরি হবে, এটা ডেটটা কিন্তু এক্সপায়ারি ডেটের দিকে চলে যাবে। এটা এমন না যে এই যেই পণ্যটা আমরা খাদ্যদ্রব্য, যেমন প্রাণীর জুস, সেই জুসটাকে তারা মার্কিং দেওয়া থাকে, সেটা ইন্ডিয়ান বাজারে ইন্ডিয়ান ভাষায় বা ওই যে প্যাকেটের লেভেলটা কিন্তু আমাদের দেশে বাজারজাতকরণের লেভেলে কিন্তু সম্পূর্ণ প্রস্তুতকৃত হয় না। এটা ওই দেশের মার্কিং থেকে, ওই দেশের ভাষা থেকে, ওই দেশের কিছু অবলম্বন করা হয় মার্কিং এর ক্ষেত্রে, প্যাকেজিং এর ক্ষেত্রে। এটা কিন্তু আমাদের দেশে বাজারজাত করাটা সহজ হবে না। আমি যেটা জানি যে এটা আসলে একটা জটিলতা। তাদের এটা বলছে তারা নিয়ে যে তারা বাজারে যে ওয়্যার হাউসে রাখবে, ওয়্যার হাউসে মজুত করে কি করবে তারা? মজুত করে তো আমার দেশীয় মার্কেটে এটা প্রোডাক্টটা চালাতে পারবে না সহজে, কিন্তু কখনোই চালাতে পারবে না। এটা এখন ব্যবসায়ীরা এটা একটা লোকসানের মধ্যে পড়বে। তারা, আমার ধারণা আছে তারা কি করবে, তারা তখন সমুদ্র বন্দর দিয়ে এটা তাদেরকে পাঠাইতে হবে, অথবা তারা এখন যেমন বেনাপোলে অনেক ট্রাক আটকে আছে, তারা কিন্তু এখনো ব্যবসায়ীরা প্রতিজ্ঞা করছে যে এর একটা সমস্যার সমাধান হয়ে যাবে। তারা কিন্তু ডিসিশনের উপরে, বিগত দিন দেখা ছিল গতকালে প্রায় 36টা ট্রাক আটকে ছিল। কিছু ট্রাক আবার তারা ব্যাক করে হয়তো বলে স্থল বন্দর, এই সমুদ্র বন্দর দিয়ে তারা এটা পাঠানোর ব্যবস্থা করছে। কিছু ট্রাক এখনো আটকে আছে, তারা কিন্তু ডিসিশনের অপেক্ষায় আছে যে এটা যদি সমস্যার সমাধান হয়ে যায়, আমাদের সরকার, দুই দেশের সরকার যদি সমাধান করতে পারে এটা। কিন্তু খাদ্যদ্রব্যের ক্ষেত্রে এটা একটা বিরাট জটিলতা হবে এবং একটা লোকসানের মধ্যে পড়বে। গার্মেন্টসের ক্ষেত্রেও কিন্তু একই জন্য কথা, যে আমাদের এখানে স্থল বন্দর থেকে আমরা রপ্তানি করি কেন? আমরা রপ্তানি করি এই কারণে সময় এবং খরচ দুটো সাশ্রয় হবে এই কারণে।
এবং অনেক অনেক ব্যয়ের অর্ডার থাকে যে এটা খুব তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে 7 দিনের মধ্যে, সেটা স্থলবন্দর দিয়ে সম্ভব। কিন্তু যখন এই সময়টা হবে না তখন গার্মেন্টসের এনারা অর্ডারটা পাবে না, অর্ডারটা তাদের ক্যান্সেল হয়ে যাবে। এটা ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতিগ্রস্তার মধ্যে পড়বে এবং পড়েছে। এই জন্যই বলছি এটা আমাদের আসলে স্থায়ী সমাধানের যে বিষয়টা বললেন, এটা আসলে দুই দেশের, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আছে, তারা দুই দেশের সাথে আলোচনার মাধ্যমে আমাদের এই বাণিজ্যিক বিরোধটা তারা মেটাবে, আমরা এটাই আশা করি। ধন্যবাদ। জি তানজিরুল, আপনি নিশ্চয়ই বলতে চাচ্ছিলেন যে রাজনৈতিক বিরোধ যাই হোক না কেন, আপনি আসলে রাজনৈতিক বিরোধ থেকে বের হয়ে দুই দেশের বাণিজ্য সম্পর্ককে উন্নয়ন করতে চাচ্ছেন। জনাব রাশেদুল এবং তানজিরুল দুজনকেই আমরা আসলে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। টিভিসি নিউজের সঙ্গেই থাকুন।